সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? খেয়াল করেন, কোশ্চেনটা বলছে কোন সংখ্যার এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে এত, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা তো সংখ্যাটিই জানি না, তাহলে আমরা এত ভাগ বের করব কিভাবে, এত ভাগ বের করব কিভাবে? এই জন্য প্রথমে আমাদের সংখ্যাটি ধরে নিতে হবে। যদি আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে x। এখন খেয়াল করুন, আপনাকে এই জিনিসটা পারতে হলে একটু জানতে হবে যে এই পৌনঃপুনিককে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয় এবং 0.1 কে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এভাবে আমি যে লিখে দিছি যে 0.1 কে আমরা ছোটকাল থেকে করে আসছি, এটাকে ভগ্নাংশ করতে হলে কি করতে হইতো, নিচে 1 আর দশমিকের জন্য একটা 1 আর এরপর যে কটা সংখ্যা থাকে সে কটা 0। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা হচ্ছে পৌনঃপুনিক থাকলে তখন কি করব, দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে সেই কয়টা ওই কয়টা 9 হবে, নিচে 9 হবে, আর উপরে যা থাকে সেই সংখ্যাটা চলে আসবে। তাইলে 0.1 এর পরিবর্তে লিখতে পারি 1/10 এবং 0.1 পৌনঃপুনিকের পরিবর্তে লিখতে পারি 1/9। আচ্ছা, এরপরে আসেন, তাহলে বলছে যে এই যে কোন সংখ্যা তাহলে x ধরে নিয়েছি, তাহলে এই সংখ্যার এত ভাগ, তাহলে এত এর কত 0.1 পৌনঃপুনিক। আচ্ছা, এখন আমরা x এর গুণাকার থাকবে, এর মানে হচ্ছে গুণ, এটার পরিবর্তে আমরা একটু কি করলাম 1/9 হয়, তাই গুণ করলে কত আসতেছে x/9। এই অংশটুকু একটু পাইলাম, বাট আবার হচ্ছে এবং এত ভাগ, তাহলে হচ্ছে কি x এর 0.1, তাহলে x ইনটু এটার পরিবর্তে কি লিখতে পারি 1/10। আচ্ছা, এরপরে গুণ করলে কত পাই x/10। তাহলে বলছে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x/9 মাইনাস x/10 ইকুয়াল টু হচ্ছে 1। কারণ প্রশ্নই বলে দেওয়া আছে যে এটার মধ্যে পার্থক্য বলে দিলেই এটা মিন্স হচ্ছে দুইটা সংখ্যার বিয়োগ করতে হয়, তাহলে এটা বিয়োগ হচ্ছে এটা, ইকুয়াল টু দেওয়া আছে কোশ্চেনে হচ্ছে 1। আচ্ছা, এখন জাস্ট শুধুমাত্র ইকুয়েশন করে x এর মান বের করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। দেখেন আমরা হচ্ছে জাস্ট লসাগু করি, 9 এর হচ্ছে লসাগু হচ্ছে 90, উপরে এখানে 90 থেকে 10 বার 10x মাইনাস 10 যায় 90 থেকে 9 বার 9x ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন এখান থেকে 90টা ভাগ আছে, এই পাশে গুণ হয়ে যাবে, আর এই পাশে 10টা থেকে 9টা গেল থাকে কটা, একটা x, আর এখানে 90 এর লাগে 1 গুণ করলে 90 হয়। সুতরাং x এর মান পেলাম কত 90, তাহলে आंसर 90 আছে কোথায়, এই যে এটা হচ্ছে आंसर। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 by 4 into 5 to the power n এর মান কত? আশা করি অঙ্কটা দেখেই বুঝতে পারছেন, অঙ্কটা হচ্ছে সূচকের অঙ্ক। এখন এই অঙ্কগুলো অনেকের কাছে ভয় থাকতে পারে, কিন্তু আমি আজকে উপস্থাপন করব আপনাদের কাছে যে এই অঙ্কগুলো আপনি যদি একটু বুঝেন আপনাদের কাছে এতটা সহজ হবে, আপনারা হয়তো আগে কখনো এইভাবে দেখেননি। তো আমরা ট্রাই করি অঙ্কটি সমাধান করার। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ফার্স্টে 5 to the power n plus 2 যোগ 35 into 5 to the power n minus 1, নিচে হচ্ছে 4 into হচ্ছে 5 to the power n। প্রথমে একটা জিনিস বলে নেই, এই অঙ্কটা পারার জন্য জাস্ট শুধুমাত্র এই ছোট্ট দুটো জিনিস লিখছি, এই দুটো জিনিস যদি বুঝতে পারেন তাহলে অঙ্কটা শেষ। আমি এইটা বড় করে এখানে দেখাচ্ছি। এখানে আমি লিখছি a n minus 2, এই আমি উদাহরণ হিসেবে নিছি আর কি। এখানে আপনি এর জায়গায় 5 7 8 যা ইচ্ছা তা নিতে পারেন। এটার মানে হচ্ছে এই সূচকের আগের পর্বগুলোতে আমি অনেক চমৎকার ভাবে খুঁটিনাটি জিনিস বুঝাইছি, আশা করি এখানে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। a to the power n, এখন আমরা সূচকে জানি যে হচ্ছে মাইনাস থাকলে ডট দ্বারা দুইটা জিনিস ছিল, এখানে -2। আগের পর্বে এগুলো একেবারে খুঁটিনাটি করাইছি, এইজন্য আশা করি যদিও না বুঝতে পারেন আগের ভিডিওগুলো দেখে নেবেন। সেই ক্ষেত্রে এখানে a to the power n আর a ইনভার্স 2, ইনভার্স থাকলে সেক্ষেত্রে কি লেখা যায় 1/a²। তো গুণ অবস্থায় যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে লেখা যায় a to the power n/a²। আশা করি এই অংশটুকু বুঝতে পারছেন, না বুঝতে পারলে আপনারা অবশ্যই সেই আমার। আচ্ছা, এখন দেখেন এখানে আমি এই 5 to the power n plus 2 এর পরিবর্তে লিখতে পারি 5 to the power n ডট হচ্ছে 5 to the power 2² আপনারা এই অংশটুকু এটার সাথে মিলাবেন তাহলে অঙ্কটা বুঝতে পারবেন। এন্ড 35 আর এখানে থাকে 5 ইনটু কিন্তু তিনটা অবস্থা আছে, তাহলে 5 এর উপরে কি লেখা যায় n, আর যেহেতু মাইনাস 1 আছে ডট হচ্ছে 5 ইনভার্স 1। আশা করি এই অংশটুকু বুঝছেন। দেখেন এখানে এই যে আমি একটু বুঝাই নেই, যদি এরকম থাকতো 5n গুণ হচ্ছে 5 minus 1, আমরা কি জানি যে সূচকের সময় দুইটা অংশ যদি মিলে যায় তাহলে একটা অংশ নিতে হয়, আর গুণের সময় যোগ হয়, তাহলে এটার পাওয়ার n যোগ হচ্ছে এটার পাওয়ার -1, তো আলটিমেটলি কি হয় 5n প্লাস মাইনাস মাইনাস এই 1, তাহলে 5 to the power n minus 1 গুলোতে লেখা যায় কি 5 to the power n
গুণ হচ্ছে 5 ইনভার্স 1, আমি জাস্ট সেই অংশটি এখানে ভেঙে লিখে দিছি। আর নিচে 4 ইনটু 5 টু দি পাওয়ার n। ওকে, আমি জাস্ট আর কিছুই করলাম না, জাস্ট এই সূত্রগুলোতে এই দুইটা জিনিস ভাঙালাম। এরপর উপরে আসেন, দেখেন এই অংশ থেকে 5 টু দি পাওয়ার n আর এই অংশ থেকে 5 টু দি পাওয়ার n কমন নেওয়া যায় না, তাই আমি 5 টু দি পাওয়ার n কমন নিলাম। তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার n কমন নিলে থাকে কত? 5 স্কয়ার, মানে 5 স্কয়ার হচ্ছে 25, যোগ হচ্ছে এই অংশ থেকে 5 টু দি পাওয়ার n কমন নিলে থাকতেছে হচ্ছে 35 ছিল তো এখানে 35, এটা হচ্ছে 35, আর এখানে হচ্ছে আমি 5 টু দি পাওয়ার n তো নিয়ে নিয়েছি, থাকতেছে কত? 5 ইনভার্স 1 মানে হচ্ছে লেখা যায় 1/5। এখন নিচে আছে হচ্ছে 4 ইনটু 5 টু দি পাওয়ার n, তাহলে এই 5n 5 টু দি পাওয়ার n এই 5 টু দি পাওয়ার n কাটা যায়, কেন? এই দুটো অবস্থা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখান থেকে কি পাই? দেখেন এখানে হচ্ছে এই এটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই 5 দ্বারা 25 কাটতে পারি, 5 7 35, তাহলে 25 আর 7 যোগ করলে কত আসতেছে? 32, 32। আর নিচে আছে কত? শুধু 4, এই হচ্ছে 4 দ্বারা 32 কাটলে 4 আর 32, তাহলে অপশনে 8 আছে কত? দেখেন তো, এই হচ্ছে 8। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। আবারও বলবো, রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যদি আপনাদের এগুলো বুঝতে সমস্যা হয়, আগের পর্বগুলোতে আমি সূচক একেবারে খুঁটিনাটি সহকারে বুঝিয়ে দিয়েছি, আশা করি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে দেখবেন এই অঙ্কগুলো করার আগে চোখের মিনিশেই অ্যান্সার বলতে পারবেন। পরবর্তী অঙ্কটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? অঙ্ক এত বড়, অঙ্ক পড়তে লাগতেছে 1 মিনিট, কিন্তু অঙ্কটা এত সহজ, যদি আপনারা আমার সাথে একটু দেখেন তাহলে বলুন যে এত সহজ অঙ্ক বিসিএস এ কিভাবে আসলো। তারপরে একটু খেয়াল করেন, দেখেন এটা কিভাবে করা যায়। আবার একটু খেয়াল করেন কি বলছে, বিষমবাহু ত্রিভুজ এবিসি। এট ফার্স্ট আপনাকে জানতে হবে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি বাহু আর একটা বাহুর সাথে মিল নাই, তিনটা বাহু আলাদা, তাকে বলে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে ওদের কথা মতো আমরা চিত্রটা এঁকে দিই, বিষমবাহু ত্রিভুজ এবিসি। তাহলে আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি। ওকে, এর বাহুগুলোর মান এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা, তাহলে এডি হচ্ছে একটা মধ্যমা, নিলাম এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এটুক ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার। এটা ক্ষেত্রফল কত? x বর্গমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলছে যদি এটুকের ক্ষেত্রফল x বর্গমিটার হয় তাহলে পুরো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? জাস্ট একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে কোন ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করে। কি বলছি দেখেন, এখানে খেয়াল করেন, বলছি কোন ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, ধরেন এই ত্রিভুজ, এটার মধ্যমা, এই যে মধ্যমা হচ্ছে এটা, মধ্যমা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করবে, তাহলে এটাও সমান এটাও সমান। তাহলে যদি এটার ক্ষেত্রফল x বর্গমিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল x বর্গমিটার হবে। তাহলে এখানে একটার ক্ষেত্রফল তাহলে প্রথম এ বিডি, আচ্ছা এটা না করে দরকার নাই ডিরেক্টলি, তাহলে এটুকুর ক্ষেত্রফল x হয়, তাহলে এটুকুর ক্ষেত্রফল x, তাহলে দুইটা যোগ করলেই তো আমার টোটালি সম্পূর্ণ মান চলে আসতেছে। তা সেই ক্ষেত্রে x যোগ x করলে দুইটা মিলেই আমি টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল পাই, তাহলে কত হয়? 2x। সুতরাং এই হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 2x। তাহলে 2x কোথায় আছে? এই যেটা হচ্ছে 2x। আশা করি বুঝতে পারছেন। বলছিলাম না যে এটা অত্যাধিক সহজ, জাস্ট কোশ্চেনটা বুঝবেন। তবে এখানে একটা কিওয়ার্ড হচ্ছে যে কোন ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুই খণ্ডে বিভক্ত করে, জাস্ট এই কথাটা আপনাকে জানতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। চলুন অঙ্কটি সমাধান করি। দেখুন এখানে বলছে 8টা বাজে, যখন ঘড়িতে 8টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত? তা যখন 8টা বাজে, দেখেন আমরা চিত্রটা এঁকে রাখছি, যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা 8টার উপর থাকবে এবং হচ্ছে মিনিটের কাঁটা 12টার উপর থাকবে। এগুলো এই সম্পর্কে এইটুকু মোটামুটি সবাই জানেন। আচ্ছা, এখন আমার খেয়াল করতে হবে যে কত ডিগ্রি, এই যে এখানে কোণ হয়েছে, কোণটা কত ডিগ্রি হয়েছে এই জিনিসটা বের করবো কিভাবে। আচ্ছা, এট ফার্স্ট আমরা একটু আগে শিখে নিব যে এটা কি একটা বৃত্ত না, তাহলে বৃত্তীয় মান কত? বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। এটা তো সবাই জানি যে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এখন একটা ঘন্টায়, পুরো ঘন্টায় কয়টা মিনিট? অ্যারাউন্ড দ্বারা 60 মিনিট। একটা ঘন্টায় টোটালি সব মিলে কয় মিনিট? 60 মিনিট। তাহলে আমরা বলতে পারি না এই ঘড়িটাকে 60টা ভাগে ভাগ করছে, তাহলে যদি 60টাকে ভাগ করে থাকে মিনিট দ্বারা, তাহলে একটা ভাগে কত মিনিট পড়ে? তাহলে দেখেন তো যে সব কয়টা, এখানে ঘর কয়টা? 60টা, আর টোটালি আমার কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি আছে। তাহলে আমার ঘর হচ্ছে 60টা আর হচ্ছে কোণ হচ্ছে মোট কোণ 360 ডিগ্রি। তাহলে এক ঘরে কত ডিগ্রি আসে? ভাগ দেন, 0 0 শেষ,
6 6 36, তার মানে হচ্ছে কি 6 ডিগ্রি, তার মানে হচ্ছে কি 1 মিনিট, 1 মিনিটে 6 ডিগ্রি। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে প্রতিটা ঘড়ির প্রতি মিনিটে 6 ডিগ্রি করে অতিক্রম করে। তাহলে আমরা বুঝার স্বার্থে এই যে হচ্ছে এই বড় একটা গ্যাপ, যে একটা থেকে দুইটা পর্যন্ত গ্যাপ, যে এই গ্যাপের মাঝে কয় মিনিট থাকে আমরা জানি কি 5 মিনিট, এটা জানি, অবশ্যই জানি যে একটা থেকে 5 মিনিট, এখান থেকে 5 মিনিট, তাহলে 5 মিনিটে এক ঘরের জন্য যদি কয় ডিগ্রি হয়, 6 ডিগ্রি হয়, তাহলে 5 ঘরের জন্য কয় মিনিট হবে, তাহলে 5 ঘরের জন্য 5 গুণ করে দিব, 5 6 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে প্রতি এই যে ঘর, এই ঘরে ঘরে প্রতিটার অপশনের মাঝখানে 30 ডিগ্রি করে আছে। ভাই আবারও বলতেছি, দেখেন বৃত্তীয় মান হচ্ছে 60 ডিগ্রি, মানে এই বৃত্তের টোটাল মান হচ্ছে 60 ডিগ্রি, এবং এই বৃত্তটাকে বলেন বা ঘড়ি বলেন, এই ঘড়িটাকে 60টা ভাগে ভাগ করছে 60 মিনিট মাধ্যমে। তাহলে এক ঘরে কত ডিগ্রি হয়, তাহলে 60 দ্বারা 360 ভাগ করলে কত আসছে, 6 ডিগ্রি আসতেছে। তাহলে আমরা কি পেলাম, প্রতি মিনিটে অতিক্রম করলে 6 ডিগ্রি অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমরা হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিলাম এই একটা ঘর, জাস্ট এই ঘরের মাঝে কয় মিনিট থাকে, 5 মিনিট, তাহলে 5 মিনিটে কত ডিগ্রি হয়, এখন 6 সাথে 5 গুণ করে দেন, 5 6 30 ডিগ্রি। তাহলে প্রতিটা ঘরের মাঝখানে হচ্ছে কোন হচ্ছে কয় ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এবার দেখেন হচ্ছে, তাহলে যদি এটুকু বুঝে থাকেন, আবারও বলতেছি জাস্ট এই ইকুয়েশনটুকু বুঝেন, তাহলেই অঙ্কটা শেষ। তাহলে যখন 8টা বাজলো, তখন ঘন্টার কাটা হচ্ছে এখানে, মিনিটের কাটা হচ্ছে এখানে, তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে কতটুকু অতিক্রম করছে, দেখেন তো কয়টা ঘর এখানে আছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, একটা অংশ। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে প্রতিটা অংশতে 30 ডিগ্রি করে থাকে, তাহলে এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে সবকটা 30 ডিগ্রি যোগ করে দেন, তাহলে কত আসতেছে, এই 30 60 30 60 60 60 যোগ করলে 120 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে 8টার সময় মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে এই অ্যান্সার। একটু এখন খেয়াল করেন, আমি আপনাদের কোশ্চেন করব, দেখেন যখন 8টা বাজলো তখন কিন্তু কোণ কিন্তু দুইটা হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, এটা হচ্ছে স্থূল কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমরা অনেকে হয়তো না জানতেও পারেন, যাই হোক এখানে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা কেনই কোণটা নিব না, আমরা কেনই কোণটা নিব, এটা অ্যান্সার হচ্ছে সবসময় মনে রাখবেন, অলওয়েজ ছোট কোণটা নেবেন। কি বলছি, অলওয়েজ ছোট কোণটা নেবেন। তাহলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা, তাহলে অবশ্যই এটা ছোট, এই জন্য আমরা এই ছোট অংশটা নিছি। আচ্ছা, ধরুন যদি আমরা এই অংশটা নিতাম তাহলে কত ডিগ্রি হইতো, তাহলে আবার দেখুন, তাহলে আমরা এই কোণটা যখন হিসাব করতাম, এই কোণটা উৎপন্ন করছে সম্পূর্ণটা, তাহলে কয়টা কোণ বাকি আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8, আর 3 8 24, আর একটা 0, 240 ডিগ্রি। যদি আমরা এই কোণটা নিতাম তাহলে কত ডিগ্রি হইতো, 240 ডিগ্রি। কিন্তু আমরা এই কোণটা নিতে পারবো না, আমাদের নিয়ম হচ্ছে এই ক্ষেত্রে ছোট কোণ নিতে হয়। সেই ক্ষেত্রে এখানে কয়টা ঘর, 1 2 3 4, তাহলে 3 4 কত 12, তাহলে মানে হচ্ছে কি 120 ডিগ্রি। সুতরাং অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এই অংশটা তো আমরা খুব সহজে বুঝতে পারলাম। আপনাদের সমস্যা হবে তখনই যখন হচ্ছে বলবে যে 8টা 15-তে বা 8টা 20-এ, 8টা 21-এ, তখন হচ্ছে একটু হিসাব করতে কষ্ট হবে, যখন দশমিকে এই মানটা দশমিকে চলে আসবে তখন একটু বুঝতে সমস্যা হবে। আপনাদের আমি রিকোয়েস্ট করব, আমি পরবর্তী একটা সম্পূর্ণ এই ঘড়ি সম্পর্কে টিউটোরিয়াল করব, সেখানে যে ঘড়ি আয়না ধরলে বিপরীত পাশে 8:30 বাজে কত ডিগ্রি হবে, বা এই 21 মিনিটে কত ডিগ্রি হবে, যত ক্রিটিক্যাল কোশ্চেন আছে সেই ক্রিটিক্যাল কোশ্চেনের সকল অ্যান্সার এবং খুব সুন্দরভাবে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো ঘড়ির উপরে। আশা করি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা বিসিএস কোচিং করতেছেন তারা ম্যাক্সিমামে বিভিন্ন কোচিং করেন অথবা বিভিন্ন পপুলার বই পড়েন, সেখানে বিভিন্ন টেকনিক, ওরে টেকনিক মানে 7 থেকে 8টা 20টা টেকনিক এইভাবে করে, কিন্তু পরীক্ষার হলে গেলে সে আর অঙ্ক পারতেছে না, কারণ সে একটা অঙ্কের জন্য টেকনিক শিখতেছে কিন্তু পরের অঙ্কটা সে আর পারতেছে না। তো এই জন্য আপনাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনারা কখনোই টেকনিক শিখতে যাবেন না। টেকনিক কিভাবে হয়, আপনি যখন ম্যাথ সম্পূর্ণ পারবেন তখনই টেকনিক হয়। আপনাকে একটু জিনিস বলি, আপনাকে যদি কেউ বলে যে নীলক্ষেত থেকে শাহবাগ কিভাবে যাওয়া যায়, আপনার তো এক ফার্স্ট চিনতে হবে যে নীলক্ষেত কোনটা আর শাহবাগ কোনটা। যখন আপনি চিনতে পারবেন নীলক্ষেত কোথায় শাহবাগ কোথায়, তখন আপনি চাইলে টিএসসি দিয়ে যেতে পারবেন, চাইলে হচ্ছে এলিফ্যান্ট রোড দিয়ে যেতে পারবেন সায়েন্স ল্যাব হয়ে, অথবা চাইলে হচ্ছে কাটাবন দিয়ে যেতে পারবেন, আরো অনেক অপশন আছে, অথবা বিসিএস কোয়ার্টার সিবিসি দিতে পারেন। মোট কথা হচ্ছে যখন আপনি জায়গাটা ভালোভাবে চিনবেন তখন আপনি 100 বা 1000 ভাবে যাইতে পারবেন। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কোনোদিনও কোনো কোচিং এ অথবা বই কারো টেকনিক ফলো করবেন না। আপনারা মূল জিনিসটা এই দেখেন, আমি এই যে 1 ডিগ্রিতে কত, 5 ডিগ্রিতে কত, যত অঙ্ক আছে দেখেন তো, এটা করতে হাইস্ট 10 সেকেন্ড লাগবে। কিভাবে লাগবে আমি আপনার বলি, যখন আপনি অঙ্কটা পারবেন। এখানে ডিগ্রি করে ধরছি, তাহলে 8টা বাজলে 8 এবং 12-এর মধ্যে কয়টা ঘর, 1 2 3 4, তো 3 4 12 120 ডিগ্রি, তাহলে কয় সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড।
আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কোনো টেকনিক শিখবেন না, কোনো বই থেকে টেকনিক খেয়াল করবেন না। আশা করি আমার পরবর্তী এই ঘড়ি সম্পর্কিত টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে এই সম্পর্কিত সকল অঙ্ক আপনারা পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী অঙ্কটি হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা তিনটির গড় কত? অঙ্কটি অনেক অনেক ইম্পর্টেন্ট এবং সাথে অঙ্কটি অনেক অনেক অত্যাধিক সহজ। জাস্ট একটু খেয়াল করেন, এখানে অঙ্কটা কি বলছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা তার কি বোঝাইছে? জাস্ট এইটুকু বোঝার ট্রাই করেন। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যেমন 1 2 3, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। কখনোই আপনি লিখতে পারবেন না 1 3 5, এটা কখনোই ক্রমিক সংখ্যা না। ক্রমিক সংখ্যা হচ্ছে নেক্সট বাই নেক্সট। ওকে, তাহলে এই জন্য ফার্স্টে তিনটা ক্রমিক সংখ্যা বলছে, আমি তো ক্রমিক সংখ্যা জানি না, তো এই জন্য ফার্স্ট আমাকে সংখ্যাটি ধরে নিতে হবে। তো ধরে নিলাম তিনটি, প্রথম হচ্ছে ক্রমিক সংখ্যা হচ্ছে, প্রথম সংখ্যাটা হচ্ছে x, তাহলে এর আগের সংখ্যাটা যদি নেই তাহলে x - 1, এর পরের সংখ্যাটা হচ্ছে x + 1। কিছুই বুঝেন নাই, জাস্ট আবার খেয়াল করেন। যখন এখানে আমি একটা সংখ্যা নিলাম x, তাহলে এর থেকে এক কম হচ্ছে কত? x - 1। এর থেকে এক বেশি হচ্ছে কত? x + 1। মধ্যবর্তী সংখ্যাটা হচ্ছে এটা, যে এটা থেকে x 1 ছোট, এটা থেকে x এর থেকে 1 বড়। তার মানে তিনটি ক্রমিক সংখ্যা পাইছি আমরা, যে x - 1 একটা সংখ্যা, x একটা সংখ্যা, x + 1 একটা সংখ্যা। আবারও বলি ভাই, এটা অত্যাধিক সহজ। কারণ হচ্ছে কি, দেখেন ক্রমিক সংখ্যা মানে কি 1 2 3 পর্যায়ক্রমে যাবে। তাহলে যদি দেখেন এখানে x - 1 হয়, তাহলে আমি 1 বাদ দিয়ে দিলাম, এক বাড়লো, তাহলে x আবার যোগ করে দিলে পার্থক্য হলো এটা। তাই তিনটা হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা। আচ্ছা, এবার যদি এটুক বুঝে থাকেন জাস্ট, তাহলে সেক্ষেত্রে বলছে তিনটি গুণফল, যে ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে আমি তিনটা গুণ করে দিই। তিনটি গুণফল তাদের যোগফলের, এই আবার তিনটা যোগ করে দিই, x - 1 যোগ হচ্ছে x + 1। জাস্ট এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা পর্যায়ক্রমিক। এই একটা সংখ্যা আমি একটু ডাল লাগিয়ে দিই, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এখানে আবার এই তিনটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা। এখানে বলছে তিনটার গুণফল, এখানে বলছে তাদের যোগফল। তিনটা যোগফল 5 গুণ, তাহলে সেটার সাথে আমি কি করব? 5 গুণ দিয়ে দিব। 5 গুণ, এই যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, মানে আপনারা তিনটা গুণ করলে যেই মান পাবেন, আর এই তিনটা যোগ করে 5 দ্বারা গুণ করলে একই মান পাবেন। এই জন্য এই মাঝখানে সমান চিহ্ন। এখন জাস্ট শুধুমাত্র আমরা এই x এর মান নির্ণয় করব। প্রথমে এই সংখ্যাটা, প্রথম সংখ্যাটা x বের করব। তাহলে দেখেন জাস্ট সরাসরি ইকুয়েশন করলে অঙ্ক হয়ে যাবে। এটা গুণ করেন, তাহলে দেখেন এখানে এটা x - 1 x + 1, তাহলে সূত্র কি যায়? x² - 1, ওই যে a + b * a - b সূত্র কি? a² - b²। জাস্ট আমি সেখান থেকে এই অংশটা নিলাম, বাকি থাকে কি? শুধু x। এই পাশে আসেন, এই 1 এ +1 - 1 এ কাটা, থাকতেছে কত? 3টা x, তাহলে হচ্ছে 5 × 3x। ওকে, এরপরে আসেন এখানে গুণ দেন, এবার x³ - x, জাস্ট x এর অংশটা গুণ করলাম। এবার হচ্ছে কত? 3 × 5 = 15x। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা x কমন নিব, তাহলে কি থাকে? x³ অথবা এখান থেকে করতে পারি, এটা গণনা করে, যে শুধুমাত্র ডিরেক্টলি আপনার এইটা গুণাকারে আছে, এই পাশে এইটা আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এই x এ কাটা, তাহলে আমার কি থাকতেছে? x² - 1 = 3 × 5 = 15। এখন জাস্ট x² মাইনাস এই পাশে নিয়ে নেন, তাহলে 15 মাইনাস এই পাশে নিলে +1 হয়, তাহলে কত আসছে? 16। আমার বের করতে হবে x এর মান, তাহলে a² আমি এই পাশে নিয়ে নেই, তাহলে 16 এর যদি আমি রুট করি তাহলে কত আসছে? 4 আসছে। সুতরাং x এর মান পেলাম কত? 4। খেয়াল করেন, এবার অঙ্কটা শেষ। আমার বলছে সংখ্যা তিনটির গড় কত? তাহলে আমাকে প্রথমে সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা তিনটি আমি কি ধরছিলাম? প্রথম ধরছিলাম x - 1, পরেরটা হচ্ছে x, পরেরটা হচ্ছে x + 1। তাহলে প্রথম সংখ্যাটার ক্ষেত্রে আমি খালি 4 বসাই দিই, তো কত হয় দেখেন তো? 4 - 1, আর এখানে 4, আর এখানে 4 + 1, তাই সংখ্যা তিনটি দাঁড়ায় কত? 3। হ্যাঁ, বাংলায় লিখতে হবে তো। 4 - 1, 4 + 1, তাহলে কত হয়? এখানে 3, এখানে 4, এখানে হচ্ছে 5। তাহলে দেখেন তো, আমরা প্রথমে বলছিলাম ক্রমিক সংখ্যা মানে এরকম হতে হবে, পর্যায়ক্রমে, যেমন 9 10 11।
তাহলে ঠিক বের হয়েছে, দেখছেন 3 4 5 কোনো গ্যাপ আছে নাই, তার মানে কি তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এখন বলছে এই যে এই তিনটা সংখ্যার গড়, তাহলে গড় নির্ণয় করে কিভাবে, সংখ্যাগুলো যোগফল বাই হচ্ছে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তা তিনটা যোগ করে দেন, তাহলে যোগ করলে কত হয়, এখানে সংখ্যা কটা 3, এইজন্য 3 দ্বারা ভাগ, তাই এখানে ভাগ কি করলে কত হয়, 3 4 7, 7 5 কত 12, 12 3 দ্বারা ভাগ করেন তাহলে কত হয় 3 4 12। সুতরাং তিনটি সংখ্যা হচ্ছে এই যে এর অ্যানসার হবে 4, 4 আছে কোথায়, হচ্ছে 4। সুতরাং তিনটি সংখ্যা গড় হচ্ছে 4। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আবার বলতেছি দেখেন, এই অঙ্কটা শুধুমাত্র আপনার এই ক্রমিকটা খেয়াল রাখবেন। ক্রমিক সংখ্যা ধরবেন কিভাবে, আপনার যা ইচ্ছা তা ধরবেন, শুধুমাত্র ক্রমিক আপনার এই তিনটা সংখ্যা পেয়ে যাবেন। তাহলে প্রথম বলছে তিনটা সংখ্যা গুণফল, তিনটা সংখ্যা গুণফল আমি প্রথম তিনটা সংখ্যা ধরে নিয়েছিলাম, আলাদা একটু লিখে নিই আবার, x - 1 ধরছি একটা, x ধরছি একটা, x + 1 ধরছি একটা। তাহলে এই তিনটা সংখ্যার গুণফল সমান হবে এই তিনটা সংখ্যার যোগফলের সাথে 5 গুণ করলে যা হয় সেটা সমান। জাস্ট আমি সমাধান করে পাইছি হচ্ছে x এর মান 4, তখন এইটা আমি জাস্ট বসাই দিছি, এই 3 4 5 তিনটা সংখ্যা পাইছি, গড় নির্ণয় করতে বলছে, তাহলে কি সংখ্যাগুলো যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা ভাগ করলে 4 আসছে, হচ্ছে 4 आंसर। আমাদের এই অঙ্কতে আপনার যদি কোনো সামান্য বিষয় বুঝতে সমস্যা হয়, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে আপনার কোশ্চেন করবেন, আশা করি খুব শীঘ্রই আপনাদের অ্যানসারগুলো পেয়ে যাবেন।